আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথের আড্ডার আরেকটি সেশনে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা ক্লাস 9 এবং 10 এর বাস্তব সংখ্যার উপরে আমাদের তৃতীয় পর্ব শুট করতে যাচ্ছি। তো এই পর্বে আমরা কথা বলবো তিনটা টপিক নিয়ে। এই তিনটা টপিকই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একেবারে বেসিক থেকে স্টার্ট করব এবং বইতে যে আমাদের সলিউশন আছে সেই সলিউশনটাও আমরা বোঝার চেষ্টা করব। তো এখন যদি আমরা আমাদের টপিক 1টা দেখি, তাহলে আমরা এখানে প্রমাণ করব যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তারপর টপিক 2তে আমরা দেখব যে কিভাবে একটি প্রকৃত ভগ্নাংশ এবং একটি অপ্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। এবং 3 নম্বরে আমরা দেখব যে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করা যায়। তো এখানে আমাদের তিনটা আবৃত দশমিক ভগ্নাংশ দেয়া আছে। আমরা প্রথমে বেসিকটা দেখব যে আসলে ক্যালকুলেশনটা কীরকম হচ্ছে, আর শেষে আমরা শর্টকাট মেথডের মাধ্যমে দেখব যে কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায়। তো চলুন শুরু করা যাক। তো টপিক 1-এ আমাদেরকে বলতেছে যে প্রমাণ করো যে কোনো চারটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আগে আমরা প্রথম যে কথাটা সেটা নিয়ে আলাপ আলোচনা করি যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এটা মানে কি। তো আমি এখানে লিখি যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ হচ্ছে, তো আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেট আমাদের দেখি তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি এবং এটা 1 দিয়ে স্টার্ট হবে এবং অসীম পর্যন্ত যাবে। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। তো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় আমি যদি 1 থেকে স্টার্ট করি তাহলে পরবর্তী তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে 2, 3, 4। তাহলে এই চারটা হচ্ছে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তেমনিভাবে আমরা যদি 10 থেকে স্টার্ট করি তাহলে 10, 11, 12, 13 এই চারটা হবে আমাদের চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তেমনিভাবে আমরা যদি 25 থেকে স্টার্ট করতাম তাহলে 25, 26, 27 এবং 28 এটা হতো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো আলোচনার সুবিধার্থে আমি 1, 2, 3 এবং 4 নিয়ে নিব। তো এখন আমাদেরকে বলতেছে যে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে, তার মানে এটা গুণ এটা, এটা গুণ এটা, এটার সাথে যদি আমি 1 যোগ করে দেই তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো পূর্ণবর্গ সংখ্যা বলতে আসলে কি বোঝায়? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এই সংখ্যাকে একটি পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করা যায়। তো আমরা যদি এখানে গুণ করার পরে যোগ করি তাহলে আমরা দেখব মান হচ্ছে 3 4 12, 12 2 24 আর 1 যোগ করলে হয়ে যাবে এটা 25। তাহলে আমরা 25কে 5-এর স্কয়ার আকারে প্রকাশ করতে পারি। তার মানে আমরা 25কে একটি পূর্ণ সংখ্যার বর্গ আকারে প্রকাশ করতে পারি। এই জন্য 25কে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু পরীক্ষায় আসলে আমরা এই 1, 2, 3, 4 দিয়ে করতে পারবো না, এজন্য আমাদেরকে x ধরে করতে হবে এবং x এর জায়গায় আমরা যে কোনো ভ্যালু বসাতে পারি। তো আমি ধরে নেই চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি প্রথমটা x হয় তাহলে পরেরটা অবশ্যই হবে x + 1 কারণ x থেকে 1 বড়, তারপরেরটা হবে x + 2 x থেকে 2 বড় এবং x + 3 x থেকে 3 বড়। তাহলে এটা হচ্ছে আমাদের চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন যদি আমি গুণ করি তাহলে হবে x * x + 1 * x + 2 * x + 3, এটার সাথে আমরা যোগ করে দিলাম 1। এখন আমরা একটু শাফল করে লিখব। আমরা x এর সাথে লিখব x + 3 কে এবং এখানে লিখব x + 1 * x + 2 + 1। এখন আমরা গুণ করলে পাবো x² + 3x, এটা হচ্ছে এই দুইটা টার্মের গুণফল। আর এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো x² + 2x, এই xটা এই দুইটার সাথে গুণ হইল। তারপর 1x এর সাথে গুণ হইলে আমরা পাবো x প্লাস 2 1 কে 2 প্লাস 1। এখন এখানে যা থাকবে সেটাই x² + 3x, এখানে 2x আর x মিলে হয়ে যাবে 3x + 2 + 1। এখন আমরা ধরে নিব x² + 3x এটার যে কোনো একটা মান ধরে নিব। তো আমরা x² + 3x কে a ধরে নিলাম। তাহলে আমি এখানে বলতে পারি এটা আমার হয়ে যাবে a এবং
এই পুরো টার্মটা হয়ে গেল a, তারপরে এখানে যদি a এর মান বসাই দিই তাহলে এটা হবে a প্লাস 2 প্লাস 1। এখন যদি আমরা গুণ করি তাহলে দেখব এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস টোয়াইস a প্লাস 1। এখন আমরা এটাকে যদি একটু গুছায় লেখার চেষ্টা করি তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1, এটা লেখা যে কথা এটা লেখা একই কথা, প্লাস 1 স্কোয়ার। তো এটা অনেকটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা রিপ্রেজেন্ট করে, যেখানে a এর মান এখানে a এবং b এর মান হচ্ছে 1 এবং এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে আমি বলতে পারি a প্লাস 1 হোল স্কোয়ার। এখন a এর মান যদি আমরা বসাই দিই এটা হবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমি বলতে পারি x ইন্টু x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, এই চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাবো একটি পূর্ণ সংখ্যার বর্গ। তো আই হোপ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন। এখন আমরা যদি টপিক 2 দেখি তাহলে টপিক 2তে আমাদেরকে বলতেছে যে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো প্রথমটা যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ এবং পরেরটা যেটা সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো সে ব্যাপারে আমি বিস্তারিত আমার বাস্তব সংখ্যার প্রথম পর্বে আলাপ আলোচনা করেছি। তো আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমি উপরে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে এই আলোচনাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আমরা যদি প্রথম সংখ্যাটা এখানে লিখি তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা 3/11। তো এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ তো এখানে আমরা যে দশমিক ভগ্নাংশটা পাবো সেটা 0 দিয়ে স্টার্ট হবে, তারপর এখানে কিছু একটা সংখ্যা আমরা পাবো, তার মানে এখানে কোনো পূর্ণ অংশ থাকবে না। তো এখন যদি আমরা এটা ভাগ করি তাহলে দেখি যে ভাগফলটা আসলে কীরকম হয়। তো 3কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, তো 3 যেহেতু 11 দিয়ে ভাগ যায় না তাই আমাদেরকে আগেই একটা দশমিক নিয়ে নিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 30। তো এখন 11-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমরা পাবো 11 দুগুণ 22 এবং 30 থেকে যদি 22 বাদ যায় তাহলে আমরা পাবো 8, আর এই দশমিকের জন্য আরেকটা 0 এখানে বসে যাবে। এখন আমরা এখানে বলতে পারি 7 দ্বারা যদি আমরা 11কে গুণ করি তাহলে আমরা পাবো 7 11 77। এখান থেকে যদি এটা বাদ যায় তাহলে আবার আমরা পাবো 3 আর দশমিকের জন্য আরেকটা 0 30, আবার 11 দুগুণ 22 এবং এখান থেকে 30 থেকে 22 চলে গেলে 8 আর দশমিকের জন্য আবার একটা 0, তারপর 7 11 77, আবার 80 থেকে 77 বাদ গেলে 3 এবং এই ধারাটা চলতে থাকবে। তার মানে আমরা এখানে একটা প্যাটার্ন লক্ষ্য করতেছি, সেটা হচ্ছে 0.27 এবং এভাবেই সেটা চলতে থাকবে। আমরা এটাকে প্রকাশ করতে পারি পৌনঃপুনিক আকারে। তো আমি লিখতে পারি 0.27, যেহেতু 27 আমার রিপিট হচ্ছে তাহলে 2 এর উপর আর 7 এর উপর আমি পৌনঃপুনিক দিয়ে দিলাম। তাহলে এখান থেকে ইজিলি বোঝা যাবে যে 2727 এটা দশমিকের পরে রিপিট হতেই থাকবে। তো এই জিনিসটাকে আমরা বলি আবৃত দশমিক ভগ্নাংশ। এটার ব্যাপারে আমি বিস্তারিত আমার বাস্তব সংখ্যার প্রথম পর্বে আলাপ আলোচনা করেছি। এখন যদি আমরা পরবর্তী ভগ্নাংশ দেখি তাহলে পরবর্তী ভগ্নাংশ বলতেছে 95/37। এখানে লব আমার হরের থেকে বড়, তাই এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এখানে একটা পূর্ণ অংশ থাকবে এবং তারপর আমার ভগ্নাংশ যোগ হবে। তো দেখি এটার ভাগফলটা কীরকম হয়। 37 দিয়ে যদি আমরা 95কে ভাগ দিই তাহলে ভাগ যাবে, তাহলে আমাদেরকে প্রথমেই দশমিক নিতে হবে না, কারণ 37-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা পাই 74, সেটা অবশ্যই 95 থেকে ছোট, তাহলে আমরা পূর্ণ অংশ পাইলাম 2। এখন যদি আমি এখান থেকে মাইনাস করি তাহলে 5 থেকে 4 বাদ গেলে 1 আর 9 থেকে 7 বাদ গেলে 2, তাহলে হয়ে গেল 21। কিন্তু 21 আর 37 দিয়ে ভাগ যায় না, এজন্য আমরা দশমিক নিয়ে নিলাম এবং এখানে একটা 0 বসাই দিলাম। এখন 37-এর সাথে কত গুণ করলে আমরা 210-এর কাছাকাছি যাইতে পারি, এটা খুবই চমৎকারভাবে সলভ করা যায়, এর জন্য ক্যালকুলেটরের দরকার নেই। 37কে আমরা লিখতে পারি 30 যোগ 7 আকারে। এখন 37-এর সাথে যদি আমরা 5 গুণ করি তার মানে হচ্ছে এই 5টা একবার 30-এর সাথে গুণ হবে, তারপর 7-এর সাথে গুণ হবে, তারপর আমরা সেটা যোগ করে দিলেই 37-এর সাথে 5 গুণ করলে যে মানটা আমরা পাই সেটা পেয়ে যাব। তাহলে 5-এর সাথে 30 গুণ করলে আমরা পাবো 150 আর 5 7 35, তাহলে এখানে হয়ে যাবে 185। এখন 185 210 থেকে ছোট, আমরা আরেকটা সংখ্যা নিতে পারি, সেটা হচ্ছে 37 × 6,
তাহলে 6-এর সাথে আমরা 30কে গুণ করব, তাহলে আমরা পাবো 180, আর 6-এর সাথে 7কে গুণ করলে আমরা পাবো 42, এবং যোগ করলে আমরা পাবো 222। তো 222 যেহেতু 210 থেকে বড়, তাই আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে আমরা এখানে পাবো 185, এবং এটা যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাবো 10 থেকে 5 বাদ গেলে 5, এই 1 8-এর সাথে মিলে হয়ে যাবে 9, 11 থেকে 9 বাদ দিলে 2, এবং এই 1 এখানে চলে আসলে 2 থেকে 2 ক্যান্সেল আউট, তাহলে আমরা পাইলাম 25, দশমিকের জন্য আরেকটা 0 নিয়ে নিলাম। এখন আমরা 6-এর সাথে গুণ করতে পারি 37কে, তাহলে আমরা পাবো 222, এবং 250 থেকে যদি 222 বাদ দিই তাহলে আমরা পাবো 28, দশমিকের জন্য আরেকটা 0 নিয়ে নিলাম। এখন 37-এর সাথে যদি আমি 7 গুণ করি, তাহলে 7 আগে আমি 30-এর সাথে গুণ করব, তাহলে আমি পাবো 210, আর 7 7 49, তাহলে যোগ করলে আমরা পাবো 9, 4 1 5 আর 2, তাহলে 259, এটা হচ্ছে 7। তাহলে এখন এটা মাইনাস করলে আমরা পাবো 10 থেকে 9 বাদ দিলে 1, এই একটা এর সাথে মিলল, এটা হয়ে যাবে 6, 8 থেকে 6 বাদ দিলে 2, আর 2 থেকে 2 বাদ দিলে 0, তো আবার আমি দশমিকের জন্য 0 নিয়ে নিলাম, তাহলে আমরা পেলাম 210। তো কত যেন গুণ করলে 210-এর কাছাকাছি হইতো, সেটা হচ্ছে 5-এর সাথে গুণ করলে, তা আবার আমি 5-এর সাথে গুণ করব। এখন আমি এখানে লিখলাম 5-এর সাথে গুণ, তাহলে আমি পাবো 185, মাইনাস করলে আমি পাবো 25, এবং একটা 0 নিয়ে নিলাম। এখন 250-এর জন্য আমাকে 37-এর সাথে 6 গুণ করতে হবে, তাহলে 6, তাহলে আমি এখানে নিতে পারি 2 2 2, এবং এটা যদি মাইনাস করি তাহলে আমি পাবো 28, আর দশমিকের জন্য একটা 0। আবার যদি আমি 7-এর সাথে গুণ করি তাহলে আমি এখানে লিখতে পারি 259, এবং এটা বাদ করলে আবার আসবে 21। আবার আমি দশমিকের জন্য যদি 0 নেই তাহলে আমাকে গুণ করতে হবে 5-এর সাথে, তাহলে এই 5 6 7 5 6 7 এটা রিপিট হতেই থাকবে। তাহলে এই ভাগফলটাকে আমরা লিখতে পারি 2.567, 5 আর 7-এর উপর আমি দিয়ে দিলাম পৌনঃপুনিক, তার মানে 5 6 7 এই জিনিসটা রিপিট হতেই থাকবে দশমিকের পরে। তো এভাবেই আমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করি। এখন আমরা চলে যাব আমাদের টপিক নাম্বার 3-তে। এখন টপিক নাম্বার 3-তে আমাদেরকে বলতেছে যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। যেমন আমাদের এখানে দেয়া আছে 0.3 পৌনঃপুনিক, এটাকে আমরা লব এবং হর এই আকারে প্রকাশ করব। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, তো এটার জন্য একটা মেথড আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাই যে এটা আপনারা কিভাবে করতে পারবেন। তো 0.3 পৌনঃপুনিক এটাকে আমরা বলতে পারি 0.333, এবং এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, এটাকে আমরা বলি আবৃত দশমিক ভগ্নাংশ। তো এখন আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে দশমিকের পরে আমাদের যে কয়টা সংখ্যা রিপিট হবে আমরা সে কয়টা সংখ্যাকে দশমিকের বাম পাশে নিয়ে আসব। তার মানে এই 3কে আমরা এই বাম পাশে নিয়ে আসব। যেহেতু একটা সংখ্যাই রিপিট হচ্ছে তাহলে আমরা শুধু 3কেই দশমিকের বাম পাশে নিয়ে আসব। তো যেহেতু একটা সংখ্যাকে আমরা দশমিকের বাম পাশে আনার চেষ্টা করতেছি, তাহলে আমাকে 0.3 পৌনঃপুনিকের সাথে গুণ করতে হবে 10, তাহলে এটা হয়ে যাবে 0.333 ডট 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 ইন্টু 10 ইকুয়াল টু, আমি এটাকে এখন লিখতে পারি 3.333, এবং দশমিকের পরে যে আমার সংখ্যাগুলো রিপিট হচ্ছে তার সংখ্যার মধ্যে কোনো পরিবর্তন হবে না, কারণ সেটা অসীম পর্যন্ত চলতে থাকবে। পরবর্তী ধাপে আমরা দশমিকের পরে আমাদের যে অনাবৃত অংশ আছে সেটাকে দশমিকের বাম পাশে আনার চেষ্টা করব। তো যেহেতু এখানে দশমিকের পরে আমাদের শুধু আবৃত সংখ্যাই আছে, কোনো অনাবৃত সংখ্যা নাই, তো এখানে আমরা কোনো কিছুকেই দশমিকের বাম পাশে আনতে পারতেছি না, এই জন্য আমি এখানে 1 দ্বারা গুণ করে দিব। তাহলে এটা হয়ে যাবে 0.333 ডট 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 ইন্টু 1, তাহলে এটাকে আমি বলতে পারি 0.333। তার মানে যদি আমি আবার রিপিট করি পুরো ব্যাপারটা কি ঘটলো, যে 0.3 পৌনঃপুনিক এইখানে প্রথম ধাপে আমি করব যে আমাদের দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে আবৃত এবং অনাবৃত উভয় সংখ্যাগুলোকেই আমি দশমিকের প্রথমে বাম পাশে নিয়ে আসব। তো বাম পাশে আনার জন্য আমাকে 10 দ্বারা গুণ করতে হচ্ছে,
পরবর্তী ধাপে দশমিকের পরে অনাবৃত অংশকে আমি দশমিকের বাম পাশে নিয়ে আসব। কিন্তু যেহেতু এখানে দশমিকের পরে কোনো অনাবৃত অংশ নেই, শুধুমাত্রই আবৃত অংশ আছে, এজন্য আমি 1 দিয়ে গুণ করলাম। তার মানে এই সংখ্যাটা অপরিবর্তিতই থেকে যাবে। এখন যদি আমি মাইনাস করি তাহলে আমি এখানে পাবো 0.3 পৌনপুনিক ইন্টু 10 মাইনাস 0.3 পৌনপুনিক ইন্টু 1 ইকুয়াল টু, এখন এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে দশমিকের পরে আমার যে এই পৌনপুনিক অংশটা এটা পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে 3.333 থেকে যদি আমি 0.333 বাদ দিই তাহলে আমি পাবো শুধুমাত্র 3। আর এখান থেকে যদি আমি 0.3 পৌনপুনিককে কমন নেই তাহলে আমি পাবো 10 মাইনাস 1 ইকুয়াল টু 3। এখন আমরা লিখতে পারি 0.3 পৌনপুনিক ইন্টু 9 ইকুয়াল টু 3। তাহলে 0.3 পৌনপুনিক ইকুয়াল টু আমরা বলতে পারি 3 ডিভাইডেড বাই 9। 3 থেকে 9কে কাটলে 3 আর উপরে থাকবে 1, তাহলে 1/3। তাহলে 0.3 পৌনপুনিককে আমরা 1/3 আকারে প্রকাশ করতে পারি। এখন যদি পরবর্তী দশমিক ভগ্নাংশটা আমরা দেখি তাহলে আমাদের অনেক কিছু ক্লিয়ার হবে। তাহলে এখন আমরা দেখব 0.24 পৌনপুনিককে আমরা কিভাবে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে 0.24 পৌনপুনিক এটাকে যদি আমরা স্বাভাবিক অবস্থায় লেখার চেষ্টা করি তাহলে সেটা হবে 0.242424 ডট ডট ডট। এখন প্রথম ধাপে আমরা দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সবগুলোকেই দশমিকের বাম পাশে আনার চেষ্টা করব, আবৃত এবং অনাবৃত উভয় সংখ্যাকেই। তো এখানে শুধুমাত্র আমাদের আবৃত সংখ্যা আছে, আর এখানে যেহেতু আমাদের দুইটা সংখ্যা আছে তো আমি 0.24 পৌনপুনিককে প্রথমে 100 দ্বারা গুণ করে ফেলব। তাহলে আমরা যেটা পাবো 0.242424 ইন্টু 100। তো এটাকে আমি বলতে পারি 24.242424 এবং এটা রিপিট হতেই থাকবে। পরবর্তী ধাপে আমরা আমাদের অনাবৃত অংশকে দশমিকের বাম পাশে নিয়ে আসব। কিন্তু যেহেতু এখানে কোনো অনাবৃত অংশ নেই, এই দশমিক ভগ্নাংশটা যেরকম আছে আমরা এটাকে সেভাবেই রাখার জন্য 1 দ্বারা গুণ করে দিব। তাহলে 0.2424 এই জিনিসটা 1 এর সাথে গুণ করলে ওইটাই থাকবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.2424 ডট ডট ডট। এবার আমরা যদি মাইনাস করে দিই তাহলে আমরা পাবো 0.24 আমি একেবারেই কমন নিয়ে নিলাম। তাহলে আমি এখানে বলতে পারি 100 মাইনাস 1 ইকুয়াল টু 24.242424 থেকে যদি 0.242424 বাদ চলে যায় তাহলে আমরা পাবো 24। তাহলে 0.24 পৌনপুনিক এটাকে আমরা বলতে পারি 24 ডিভাইডেড বাই 100 থেকে 1 বাদ গেলে 99। এখন 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে 3 8 24, 3 33 99। তাহলে এটা হবে 8 ডিভাইডেড বাই 33 এবং এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা যে প্রবলেমটা দেখব সেখানে দশমিকের পরে আমাদের আবৃত এবং অনাবৃত উভয় অংশ আছে। তো এখানে দশমিকের পরে দুইটা অনাবৃত অংশ আছে আর দুইটা আবৃত অংশ আছে। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব চলুন দেখা যাক। তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে 42.34, এটা হচ্ছে অনাবৃত অংশ, আর 78 এটা হচ্ছে আমাদের আবৃত অংশ। তাহলে আমি এটাকে বলতে পারি 42.34787878 ডট ডট ডট। এখন আমরা এই দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সবগুলোকেই দশমিকের বাম পাশে নিয়ে আসব। তো বাম পাশে আনার জন্যে আমাকে 42.3478 এটার সাথে গুণ করতে হবে 10000। যেহেতু আমি চারটা সংখ্যাকে আনতে চাচ্ছি, যেহেতু আমি যখন একটা সংখ্যাকে আনতেছিলাম তখন আমাকে 10 দিয়ে গুণ করতে হচ্ছিল, তারপর যখন আমি দুইটা সংখ্যা আনতেছিলাম তখন 100, আর যেহেতু এখন আমি চারটা সংখ্যা আনতেছি তো 1 তারপর 4টা 0, তার মানে 10,000 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হবে 42.3478 পয়েন্ট, তারপর দশমিকের পরে আমার শুধু 78টাই অবশিষ্ট থাকবে। যদি আপনারা একটু কেয়ারফুলি দেখেন তো আমি এখানে 34কেও নিয়ে আসলাম, 78কে নিয়ে আসলাম। তো যদি 4234 এখানে চলে আসে আর 78 এই পাশে চলে আসে তাহলে আমাদের দশমিকটা এই পাশে চলে যাবে, আর দশমিক যদি এই পাশে চলে যায় তাহলে 787878 এটা রিপিট হইতে থাকবে। তো আমি এটাই এখানে লিখলাম। পরবর্তী ধাপে আমরা শুধুমাত্র অনাবৃত অংশ, তার মানে এই অংশটাকে দশমিকের বাম পাশে নিয়ে আসবো। এই জন্য আমাকে গুণ করতে হবে 100-র সাথে। তাহলে আমি বলতে পারি এটা হয়ে যাবে 4234, আর দশমিকের ডান পাশে আমার থেকে যাবে
78 পৌনপুনিক। তো আমি এটাকে 78 ডট 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 আকারে লিখতে পারি। এখন যদি আমি মাইনাস করি তাহলে এটা তো হয়ে যাবে আমার 42.3478 পৌনপুনিক। এটাকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমার 10,000 থেকে বাদ চলে যাবে 100। আর এখান থেকে যদি আমি মাইনাস করি 0.7878 নিচের 0.7878 এর সাথে কাটাকাটি চলে যাবে। তাহলে 8 থেকে যদি 4 বাদ দিই তাহলে আমি পাবো 4। 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে আবার আমি পাবো 4। 4 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে পাবো 2। আর 13 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে আমি পাবো 9। এই একটা এখানে আসবে, 2 থেকে 1 বাদ গেলে 1, আর এখানে থাকবে 4। তো আমি এটাকে লিখতে পারি 42.3478 এর উপর পৌনপুনিক, 419244, আর 10,000 থেকে 100 যদি বাদ যায় তাহলে আমি পাবো 9,900। তারপর আমরা 2 দিয়ে কাটাকাটি করলে আর কিছু কাটাকাটি করলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। তো এইভাবেই আমরা এই প্রবলেমটা সলভ করব। এবং যদি আমি শর্টকাট ওয়েতে দেখানোর চেষ্টা করি, যেটা আপনারা শর্টকাট ওয়েতে কীভাবে করবেন, তাহলে আমি জাস্ট এখানে এই এক্সাম্পলটা নিয়েই বলতেছি 42.3478 পৌনপুনিক। তো এটাকে শর্টকাট ওয়েতে সলভ করার উপায় হচ্ছে যে উপরে আমি দশমিকের বাম পাশে সবগুলো সংখ্যাকে নিয়ে আসবো। তাহলে 42.3478 এটা এখানে হয়ে যাবে এরকম। যেহেতু আমি এখানে 4টা সংখ্যাকে দশমিকের বাম পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে আমি লিখবো 10000, তার মানে 10,000। তারপর মাইনাস 42 এর সাথে আমি নিয়ে আসবো অনাবৃত অংশকে, তাহলে এখানে হয়ে যাবে 4234 মাইনাস, যেহেতু আমি এখন 2টা সংখ্যাকে শুধুমাত্র দশমিকের বাম পাশে আনলাম, তো আমি এখানে লিখবো 100। এই বিয়োগ করে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এভাবে শর্টকাট ওয়েতে আপনারা এই দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারেন। তো এই শর্টকাট ওয়েটা আমাদের লাগবে যখন আমরা দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ এই জিনিসটা দেখব। তো এই ব্যাপারে আমি আলাপ আলোচনা করব পরবর্তী সেশনে। তো আজকের সেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি বাস্তব সংখ্যার উপরে আপনারা আমার আগের করা দুটো ভিডিও না দেখে থাকেন তাহলে আমি এখানে অ্যাটাচ করে দিব, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী সেশনে।